রাজনৈতিক দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে যে এটা মানুষ বোঝে না, এই পদ্ধতিতে নির্বাচন হয় না, এটা এখন চলে না। কখনো কখনো সেই দলের একজন স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করে ফেলেছেন যে যে দেশের মানুষ ইভিএম বোঝে না তারা পিআরও বোঝে না। তো আমরা দুঃখ করে বলেছি যে যিনি বক্তব্য রেখেছেন তাকেও বুঝতে হবে যে ইভিএম কিন্তু একটা মেশিনের নাম, ইলেকট্রনিক ভোটিং মেশিন, আর পিআর হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেম। দুইটা জিনিসকে আপনি একভাবে বললেন, যিনি বললেন তারও এটা বোঝা দরকার। ইভিএম এবং পিআর এটা একসাথে কোনো কম্পারেটিভ আলোচনার বিষয় নয়, একটা প্রযুক্তি আর একটা ইলেকট্রাল সিস্টেম। এটাকে মিলায় আপনি বাংলাদেশের মানুষের সামনে বলে দিলেন একটা বড় দলের নেতা এটা জনগণ বোঝে না। তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয় পিআর পদ্ধতি, আপনারা ইতিমধ্যেই জেনেছেন, কারণ এই পদ্ধতির উপরে সারা দেশে বিশেষ করে ঢাকাতে জাতীয়ভাবে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থা, সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান আলোচনা, সিম্পোজিয়াম, গোল টেবিল এগুলোর আয়োজন করছে। এগুলোর উপরে পত্রপত্রিকা আর্টিকেল লেখা হচ্ছে, প্রবন্ধ লেখা হচ্ছে, এর উপরে বই ইতিমধ্যে লেখা হয়েছে। এটার উপরে গবেষণা চর্চা কিন্তু হয়েছে, যেহেতু পিআর পদ্ধতিটা ইলেকশনের কি সিস্টেম, কেমন করে এটা হয়। এবং আমি বলবো এর ব্যাখ্যা যাওয়ার আগে আপনারা নিশ্চয়ই সচেতন সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী যারা আছেন, বাংলাদেশের কয়েকটা বেসরকারি সংস্থা একটা জনমত জরিপ করেছে, সার্ভে করেছে যে পিআর নিয়ে যে বিতর্ক হচ্ছে, দেখি দেশের কত পার্সেন্ট জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। সেই সার্ভে রিপোর্টও দেখা গেছে যে ৭১% মানুষ দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আজব ব্যাপার। তারপরে বলা হচ্ছে যে না, এটা জনগণ হবে না, মানবে না, আমরা পারবো না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দেশগুলোতে প্রায় ৯০টারও বেশি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়। এবং এই পদ্ধতির মধ্যে আবার ৬টা পদ্ধতি আছে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনেরও ৬টা সিস্টেম আছে, এক এক দেশের জন্য এক একটা অ্যাপ্লিকেবল, সব দেশে সব হয় না। আমরা বলেছি যে বাংলাদেশের জন্য যেটা প্রযোজ্য হবে, যেটা অ্যাপ্লিকেবল হবে, সেটা এক্সপেরিমেন্ট করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে, সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে, যারা নির্বাচন বিশেষজ্ঞ আছেন, আলোচনা হতে পারে। কিন্তু পিআর বুঝবে না, মানবে না, এটা হয় কি করে? কেয়ারটেকারও একসময় এই জাতি বুঝতো না। একটা দল বলতো যে কেয়ারটেকারে আবার কি, নির্দলীয় নিরপেক্ষ, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। এসব বক্তৃতা হয়েছে না এদেশে, যাদের একটু বয়স বেশি, সেই সময় আন্দোলনের কথা। এবং এটার হিস্ট্রিও আপনাদের জানা আছে যে বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রথম ফর্মুলাটা দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, যিনি ডাকসু জিএস ছিলেন, ভাষা সৈনিক ছিলেন। উনি যখন এই ফর্মুলাটা দিয়েছিলেন, আমাদের এই কেন্দ্রীয় মজলিস শুরার এক বিরাট অধিবেশনে তিনি এই প্রস্তাবটা পেশ করেছিলেন। তখনও জাতির উদ্দেশ্যে যখন আমরা এটা আমাদের নেতৃবৃন্দ যখন এটা পেশ করলেন যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হতে গেলে, গ্রহণযোগ্য ইলেকশন হতে গেলে এই পদ্ধতি ছাড়া কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না, এটা প্রমাণিত। তখনও অনেক দল এটা মানে নাই। পরে ধীরে ধীরে যখন এটার বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হলো, চর্চা হলো, তখন এটা নিয়ে আস্তে আস্তে এক একটা দল, তারপরে আমরা সব দলই কিন্তু একমত হয়ে গেলাম এবং এটা সংসদে কিন্তু গৃহীত হলো। এবং শাহাবুদ্দিন সাহেবের যে প্রথম নির্বাচন হলো 91-এ, তত্ত্বাবধায়ক সরকারের সেই অধীনেই নির্বাচন হলো। তারপরে এটাকে সাংবিধানিক রূপ দিয়ে আইনে পরিণত করা। দুঃখজনক হলো তারপরে আবার এই কেয়ারটেকার পদ্ধতিটাকে বাতিল করে দেওয়া হয়েছে। সেই ইতিহাসের দিকে আমি যাবো না, সময় চলে যাবে। যারা দেখলো যে নির্বাচন নিরপেক্ষ হলে নিজেরা ক্ষমতায় ইচ্ছা মতো আসা যায় না, রাতে বাক্স ভর্তি করা যায় না, বাক্স নিয়ে দৌড় মারা যায় না, নানান রকম সমস্যা আছে, তো এটা আমাদের অধীনে নিতে হবে। এটার অনেক ইতিহাস আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ 24-এর গণ অভ্যুত্থানের পরে নতুন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জুডিশিয়ারি যখন কিছুটা স্বাধীন হলো, তখন এটাকে কোর্টে গেল, মামলা হলো। সেই মামলায় আমি জামাত ইসলামের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল আমিও বাদী ছিলাম। সেই মামলার শুনানি শেষে আদালতে কেয়ারটেকার পদ্ধতি বহাল রাখা হয়েছে, সেটা এখন আইনে পরিণত হয়েছে। তা আমরা বলেছি যে কেয়ারটেকার যখন এক সময় বোঝে নাই, আস্তে আস্তে ধাক্কা খেয়ে বুঝেছে, তো পিআর ইনশাআল্লাহ এই জাতি এক সময় ইনশাআল্লাহ। আমরা এটাকে নিরপেক্ষ কেন বলেছি? এটার সিস্টেমটা ইতিমধ্যে অনেকে জেনে ফেলেছে। বাংলাদেশের জন্য যে প্রযোজ্য বিধান
6টা থেকে যে কোনো একটা আমরা চয়েস করতে পারি। এই নির্বাচনে কমন নিয়মটা হচ্ছে কোনো ব্যক্তি প্রার্থী হবে না, দল প্রার্থী হবে। 10টা দল আছে, তার 10টা প্রতীক আছে, 10টা দল তার বক্তব্য জাতিকে জানাবে, তার মেসেজ দেবে, তার ম্যানিফেস্টো জানাবে। সে যদি নির্বাচিত হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসে, দেশটাকে কিভাবে গড়বে, গোটা জাতিকে সেটা সে ব্রিফ করবে। ভোটাররা তার মধ্যে যেটাকে পছন্দ করবে সেই দলকে ভোট দেবে। কোন ব্যক্তি যখন নির্বাচনে নিজে প্রার্থী না হয়, নির্বাচনের সহিংসতা, পেশিশক্তি, কালো টাকা, ভোট ডাকাতি, এগুলো কিন্তু তখন আর অতটা হতে পারে না। আমি যে এমপি হতে পারছি না, আমি হবে কিনা তো আমি জানি না, ফলে আমার যদি ইন্টারেস্ট নেই, তো আমি কোটি কোটি টাকা কেন এখানে খরচ করতে যাব? আমি ক্যাডার বাহিনী কেন পুষতে যাব? আমি কেন ভোট কাটতে যাব? এখানে আমার পার্সোনাল ইন্টারেস্ট যেহেতু নেই। হ্যাঁ, দলের জন্য প্রচার অভিযান হবে, ইলেকশন কমিশন যদি নিউট্রাল হয়, ইলেকশন প্রক্রিয়াটা, সিস্টেমটা যদি ফেয়ার হয়, যেমন আমরা এবার নির্বাচন ব্যবস্থার সংস্কারে রাজনৈতিক দলগুলো নানান সংস্কার প্রস্তাব দিয়েছি, সেখানে নির্বাচন কমিশনের উদ্যোগে, সরকারের উদ্যোগে কমন প্রজেকশন মিটিং হবে, নির্বাচনে কিছু আচরণ বিধি হবে, একটা ডিসিপ্লিনের মধ্যে ইলেকশন হবে এবং প্রত্যেক দলের পক্ষে জনগণ ভোট দেবে, ভোটাররা।